সুপ্রভাত। গতদিন ক্লাসে আমরা প্রথম অধ্যায় অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কে বিবর্তন ও কয়েকটি মৌলিক ধারণা এই অধ্যায়টি আমরা শেষ করেছি। এরপরে রয়েছে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। এখান থেকে এমসিকিউ এবং এসএকিউ টাইপের কোশ্চেন হবে। এবং তৃতীয় অধ্যায় পররাষ্ট্রনীতি, এখান থেকেও এমসিকিউ এবং এসএকিউ টাইপের প্রশ্ন হবে। আরেকটি অধ্যায় সেটি হলো সম্মিলিত জাতিপুঞ্জ ও রাষ্ট্রসংঘ। সম্মিলিত জাতিপুঞ্জ ও রাষ্ট্রসংঘ, এখান থেকেও এমসিকিউ কোশ্চেন হবে। অর্থাৎ দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে বড় কোশ্চেন হবে না, এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেন হবে। তো দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায়, এই তিনটি অধ্যায় আমরা স্কুল খুললে ক্লাসে আলোচনা করব। তো আজ আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ, এই অধ্যায়টি শুরু করব। তো পঞ্চম অধ্যায়ে কি আছে? পঞ্চম অধ্যায়ে আছে কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ। অর্থাৎ আমরা এই অধ্যায়ে কয়েকটি রাজনৈতিক মতবাদ সম্পর্কে জানব বা পড়ব। কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদের মধ্যে এখানে তিনটি প্রধান মতবাদ তোমাদের পাঠ্য। তার প্রথম যে মতবাদটি রয়েছে সেটি হচ্ছে উদারনীতিবাদ, দ্বিতীয় মার্ক্সবাদ এবং তৃতীয় গান্ধীবাদ। উদারনীতিবাদ, মার্ক্সবাদ এবং গান্ধীবাদ। এই অধ্যায় থেকে প্রতি বছরই একটি বড় কোশ্চেন হয় 8 নম্বরের। অনেক ক্ষেত্রে অথবা যে একটি প্রশ্ন অর্থাৎ মোট দুটি থাকে, একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হয়, অথবা কোনো কোনো বছরে দেখা গেছে একটি মাত্র কোশ্চেন আসছে এবং সেই প্রশ্নের উত্তর আবশ্যিক এবং সেটি করতে হয়, সবাইকেই সেই প্রশ্নের উত্তর দিতে হয়। তো এটি তোমাদের পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদে আজকে আমরা শুরু করব উদারনীতিবাদ এই মতবাদটি নিয়ে। উদারনীতিবাদ, এটির ইংরাজি প্রতিশব্দ হলো লিবারালিজম। এর ইংরাজি প্রতিশব্দ হলো লিবারালিজম। তো এই লিবারালিজম কথাটা এসেছে ল্যাটিন শব্দ বা লাতিন শব্দ লাইবার থেকে। লাইবার শব্দ থেকে প্রধানত এই শব্দটি এসেছে। তো লাইবার কথাটির অর্থ কি? লাইবার কথাটির অর্থ হচ্ছে স্বাধীন। অর্থাৎ শব্দগত অর্থে উদারনীতিবাদ হলো স্বাধীনতার মতবাদ। শব্দগত অর্থে উদারনীতিবাদ হলো স্বাধীনতার মতবাদ। তো উদারনীতিবাদ এই কথাটি যদি আমরা একটু নিজেদের মতো করে বিশ্লেষণ করি বা বোঝার চেষ্টা করি, তাহলে সেটা কীরকম হবে? উদারনীতি, উদার বলতে আমরা কি বুঝি? উদারনীতি বলতে আমরা বুঝি খোলা বা মুক্ত বা স্বাধীন। অর্থাৎ যে মতবাদ মুক্ত এবং স্বাধীনতার কথা বলে সেই মতবাদই হলো উদারনীতিবাদ। তো এ প্রসঙ্গে ল্যাস্কি কি বলেছেন? এই প্রসঙ্গে ল্যাস্কি বলেছেন যে উদারনীতিবাদ হলো সমসাময়িক কালের উপযোগী এমন একটি মতাদর্শ যার মূল প্রতিপাদ্য হলো স্বাধীনতা। অধ্যাপক ল্যাস্কি বলেছেন যে উদারনীতিবাদ হলো সমসাময়িক কালের উপযোগী এমন একটি মতাদর্শ যার মূল প্রতিপাদ্য হলো স্বাধীনতা। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে উদারনীতিবাদ বলতে কি বোঝায় তার একটা অর্থ দেওয়া হয়েছে। তো সেখানে বলা হয়েছে যে উদারনীতিবাদ হলো এমন একটি ধারণা
যা সরকারের কর্মপদ্ধতি ও নীতি হিসেবে, সমাজ গঠনের নীতি হিসেবে এবং ব্যক্তি ও সমাজের একটি জীবনাদর্শ হিসেবে স্বাধীনতাকে গ্রহণ করে। উদারনীতিবাদ হলো এমন একটি ধারণা যা সরকারের কাজকর্ম ও নীতি, সমাজ গঠনের নীতি, ব্যক্তি এবং সমাজের জীবনের আদর্শ, এই সমস্ত ক্ষেত্রে স্বাধীনতাকে গ্রহণ করে। এ প্রসঙ্গে ডেভিড স্মিথ তিনি একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে উদারনীতিবাদ এমন কতগুলি পদ্ধতি ও নীতিতে বিশ্বাসী যেগুলির লক্ষ্য হল ব্যক্তির অধিকতর স্বাধীনতার ব্যবস্থা করা। উদারনীতিবাদ হল এমন কতগুলি পদ্ধতি ও নীতিতে বিশ্বাসী যেগুলি লক্ষ্য ব্যক্তির অধিকতর স্বাধীনতার ব্যবস্থা করা। তো আমরা যদি সহজভাবে এটাকে বলি তাহলে সেটা কি বলবো? সহজভাবে বললে এরকমভাবে বলা যেতে পারে যে উদারনীতিবাদ হলো এমন একটি স্বাধীন জীবনের কণ্ঠস্বর। উদারনীতিবাদ হলো এমন একটি স্বাধীন জীবনের কণ্ঠস্বর যা ব্যক্তির চিন্তা, বিশ্বাস, মত প্রকাশ প্রভৃতি ক্ষেত্রে সর্বাধিক পরিমাণ স্বাধীনতার পক্ষে দাঁড়ায়। উদারনীতিবাদ হলো এমন একটি স্বাধীন জীবনের কণ্ঠস্বর যা ব্যক্তির চিন্তা, বিশ্বাস, মত প্রকাশ প্রভৃতি ক্ষেত্রে সর্বাধিক পরিমাণ স্বাধীনতার পক্ষে দাঁড়ায়, তাকে উদারনীতিবাদ বলা হয়। আরও আমরা বলতে পারি যে উদারনীতিবাদের অর্থ হলো যে রাষ্ট্রীয় কর্তৃত্ববাদের বিরোধিতা করা এবং ব্যক্তি স্বাধীনতাকে প্রতিষ্ঠা করা। এক কথায় রাষ্ট্রীয় কর্তৃত্ববাদের বিরোধিতা করা এবং ব্যক্তি স্বাধীনতাকে প্রতিষ্ঠা করাই হলো উদারনীতিবাদ। তো অনেক সময় এই উদারনীতিবাদকে সংকীর্ণ এবং ব্যাপক এই দুটি অর্থে ব্যবহার করা হয়। উদারনীতিবাদকে সংকীর্ণ এবং ব্যাপক এই দুটি অর্থে ব্যবহার করা হয়। তো সংকীর্ণ অর্থে উদারনীতিবাদ কাকে বলে? সংকীর্ণ অর্থে উদারনীতিবাদ কি? সেখানে সংকীর্ণ অর্থে উদারনীতিবাদ বলতে বোঝায় যা দ্রব্যের উৎপাদন ও বন্টন এবং শাসকদের মনোনয়ন ও অপসারণ করার ব্যাপারে ব্যক্তি স্বাধীনতাকে সর্বাপেক্ষা গুরুত্ব দেয়। সংকীর্ণ অর্থে উদারনীতিবাদ বলতে যা দ্রব্যের উৎপাদন ও বন্টন এবং শাসকদের মনোনয়ন ও অপসারণ করার ব্যাপারে ব্যক্তি স্বাধীনতাকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে মনে করে, সেটি হলো সংকীর্ণ উদারনীতিবাদ। অর্থাৎ অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে স্বাধীনতাকে, ব্যক্তি স্বাধীনতাকেই উদারনীতিবাদ বলা হয়, সংকীর্ণ অর্থে উদারনীতিবাদ বলা হয়। কিন্তু ব্যাপক অর্থে উদারনীতিবাদ কি বলে? ব্যাপক অর্থে উদারনীতিবাদ নৈতিক, ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্ত ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতার কথা বলে। সংকীর্ণ অর্থে কেবলমাত্র রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতার কথা বলা হয়, আর ব্যাপক অর্থে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, নৈতিক, বৌদ্ধিক, আধ্যাত্মিক, ধর্মীয় সমস্ত ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতার কথা বলা হয়। যে মতবাদে সেটি হলো উদারনীতিবাদ। তো উদারনীতিবাদকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। উদারনীতিবাদকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। একটি হলো সনাতন উদারনীতিবাদ বা ক্লাসিক্যাল লিবারালিজম, দ্বিতীয়ত সংশোধনমূলক উদারনীতিবাদ বা রিভিশনাল লিবারালিজম এবং সমকালীন উদারনীতিবাদ বা কনটেম্পোরারি লিবারালিজম। উদারনীতিবাদের তিনটি ভাগ, তিন দিক থেকে তিনটে ভাগে ভাগ করতে পারি, প্রধানত সনাতন উদারনীতিবাদ, সংশোধনমূলক উদারনীতিবাদ এবং সমকালীন উদারনীতিবাদ। প্রধানত
জন লকের সময় থেকে শুরু করে জন স্টুয়ার্ট মিলের সময় পর্যন্ত উদারনীতিবাদীগণ কর্তৃক প্রচারিত যে উদারনীতিবাদ, তাকে আমরা সনাতন উদারনীতিবাদ বলতে পারি। সনাতন উদারনীতিবাদ কাকে বলবো না, যখন জন লক অর্থাৎ 1632 খ্রিস্টাব্দে জন লকের জন্ম হয়, তো সেই জন লকের সময় থেকে শুরু করে জন স্টুয়ার্ট মিলের সময় পর্যন্ত। জন স্টুয়ার্ট মিল জন্মগ্রহণ করেছিলেন 1806 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হয় 1873 খ্রিস্টাব্দে। এই সময় পর্যন্ত যে উদারনীতিবাদ, সেই উদারনীতিবাদকে বলা হয় সনাতন উদারনীতিবাদ। এবং জন স্টুয়ার্ট মিলের পরবর্তী সময় থেকে বিংশ শতকের 70-এর দশকের মাঝামাঝি সময় পর্যন্ত, বিংশ শতকের 70-এর দশক মানে 1970 খ্রিস্টাব্দ, 1970 সাল পর্যন্ত, 70 থেকে 79 বা 80 পর্যন্ত আমরা বলতে পারি। তো এই যে সময়টা, এইটা হচ্ছে বিংশ শতকের 70-এর দশক এবং তার মাঝামাঝি অর্থাৎ 1970 থেকে 75 এই সাল পর্যন্ত যে উদারনীতিবাদ, জন স্টুয়ার্ট মিলের পরবর্তী সময় থেকে 1970-এর দশকের মাঝামাঝি পর্যন্ত যে সময়, এই সময় যে উদারনীতিবাদ, সেই উদারনীতিবাদকে বলা হয় সংশোধনমূলক উদারনীতিবাদ বা রিভিশনাল লিবারালিজম। আর তারপর থেকে সংশোধনমূলক উদারনীতিবাদের পরবর্তী সময় থেকে বর্তমান পর্যন্ত যে উদারনৈতিক মতবাদ প্রচলিত রয়েছে, সেই উদারনীতিবাদকেই বলা হয় সমকালীন উদারনীতিবাদ বা কনটেম্পোরারি লিবারালিজম। প্রথম যে ভাগ অর্থাৎ সনাতন উদারনীতিবাদ, এই সনাতন উদারনীতিবাদ বা উদারনীতিবাদের উদ্ভব ঘটেছিল সর্বপ্রথম ইউরোপে সপ্তদশ শতাব্দীতে। অর্থাৎ সপ্তদশ শতাব্দীতে ইউরোপে সর্বপ্রথম উদারনীতিবাদের উদ্ভব ঘটেছিল। তো সপ্তদশ শতাব্দীতে যখন উদারনীতিবাদের জন্ম হয়েছিল, তখন তার উদ্ভবের মূল কারণ ছিল যে সমাজের মধ্যে ধর্মীয় শক্তির প্রাধান্য এবং তার পরবর্তী সময়ে রাজনৈতিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিক্রিয়া ঘটানো। অর্থাৎ সমাজের মধ্যে ধর্মীয় শক্তিগুলির প্রাধান্যের এবং পরবর্তী সময়ে রাজনৈতিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসাবে উদারনীতিবাদের জন্ম হয়েছিল। আর এর মূল লক্ষ্য ছিল কর্তৃত্ববাদের বিরোধিতা করা এবং স্বাধীনতার প্রতিষ্ঠা করা। এবং এক্ষেত্রে ইউরোপের নবজাগরণ এবং সংস্কার আন্দোলন, এই দুটি আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল যুক্তিবাদ, মানবতাবাদ ও ধর্মনিরপেক্ষতার আদর্শ, এবং যারই হাত ধরে উদারনীতিবাদের জন্ম। বিশেষত ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব ঘটেছিল, তারও ভূমিকা উদারনীতিবাদের উদ্ভবের একটি বিশেষ দিক। কারণ শিল্প বিপ্লবের ফলে একটি ব্যবসায়ী শ্রেণীর আবির্ভাব ঘটে এবং এই ব্যবসায়ী শ্রেণীটি ঈশ্বরের পরিবর্তে ব্যক্তির ওপর গুরুত্ব আরোপ করতে চেয়েছিল এবং তাকেই উদারনীতিবাদী বিভিন্ন দার্শনিক প্রচারক তাদের উদ্দেশ্যে একটি মতবাদ তৈরি করে। সেই মতবাদ বা চিন্তাধারাই হলো উদারনীতিবাদ। তবে সনাতন উদারনীতিবাদের এই যে চিন্তা, এই চিন্তা কিন্তু কেবলমাত্র একটি খাতে প্রবাহিত হয়েছে এরকম কিন্তু নয়। বিভিন্ন সময়ে বিভিন্ন চিন্তাবিদ, অর্থনীতিবিদ তারা নিজেদের মতো করে একে ব্যাখ্যা করেছেন এবং বিশ্লেষণ করেছেন, এবং যার ফলে সনাতন উদারনীতিবাদের মধ্যে
আমরা প্রধানত চারটি ধারা আমরা লক্ষ্য করতে পারি। সেই চারটি ধারা কি কি? সেই চারটি ধারা হলো, প্রথমত ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, দ্বিতীয়ত হিতবাদ বা উপযোগিতাবাদ, তৃতীয়ত দৃষ্টবাদ এবং চতুর্থত ভাববাদ বা আদর্শবাদ। প্রথমত ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, দ্বিতীয়ত হিতবাদ বা উপযোগিতাবাদ, তৃতীয়ত দৃষ্টবাদ এবং চতুর্থত ভাববাদ বা আদর্শবাদ। এই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ কি না, সপ্তদশ শতাব্দীতে জন লক সর্বপ্রথম উদারনীতিবাদকে রাষ্ট্রের একটি সুসংবদ্ধ তত্ত্ব হিসেবে গড়ে তুলেছিলেন। তার মতে রাষ্ট্র একটি শক্তিশালী স্থায়ী প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের প্রধান কাজ ব্যক্তির জীবন, স্বাধীনতা ও সম্পত্তির অধিকারকে রক্ষা করা, এবং এই অধিকারগুলি অর্থাৎ ব্যক্তির জীবন, স্বাধীনতা এবং সম্পত্তির অধিকারগুলি জনগণের অহস্তান্তরযোগ্য অধিকার। কিন্তু জনসাধারণের এই অধিকারগুলি রক্ষা করার দায়িত্ব পালনে রাষ্ট্র যদি ব্যর্থ হয়, জনগণের এই যে তিনটি অধিকারের কথা আমরা বললাম, ব্যক্তির জীবন, স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার রক্ষার দায়িত্ব পালনে রাষ্ট্র যদি ব্যর্থ হয়, তাহলে সেই রাষ্ট্রের বিরোধিতা করার অধিকার জনসাধারণের থাকবে। এবং রাষ্ট্রবিরোধিতা করার অর্থ রাষ্ট্রের পরিবর্তন করা নয়। রাষ্ট্রের বিরোধিতা করার অর্থ হচ্ছে যে কেবল সরকারের পরিবর্তন। এইভাবে তিনি রাষ্ট্রীয় কর্তৃত্বের সঙ্গে ব্যক্তি স্বাধীনতার একটা সমন্বয় সাধনের চেষ্টা করেছিলেন এবং তারই জন্য আমরা জন লককে পশ্চিমী উদারনীতিবাদের জনক বলে চিহ্নিত করে থাকি। জন লককে পশ্চিমী উদারনীতিবাদের জনক বলে চিহ্নিত করে থাকি। এছাড়াও ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের বা সনাতন উদারনীতিবাদের আরও বেশ কিছু দার্শনিক চিন্তাবিদ এখানে রয়েছেন এই পর্বে বা এই ধারায়। তাদের মধ্যে হলেন হার্বার্ট স্পেন্সার, জেরেমি বেনথাম, জন স্টুয়ার্ট মিল, ডেভিড রিকার্ডো, রবার্ট ম্যালথাস, অ্যাডাম স্মিথ প্রমুখ ব্যক্তিরা। তো এই সমস্ত ব্যক্তিরা এরা রাষ্ট্রের কর্মক্ষেত্রের পরিধিকে একটি সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ রাখতে চেয়েছিলেন। তাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো ব্যক্তি স্বাধীনতা। তাই তারা ব্যক্তি স্বাধীনতার উপর কোনো ধরনের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণকে একদমই স্বীকার করতে পারেননি। তাই তারা অনেক ক্ষেত্রে এরকমও বলেছেন যে রাষ্ট্র হলো প্রয়োজনীয় অথচ ক্ষতিকারক। অর্থাৎ রাষ্ট্রের প্রয়োজন আছে, কিন্তু তা সত্ত্বেও এটি একটি ক্ষতিকারক বিষয়। এই প্রসঙ্গে আরেকজন ব্যক্তির নাম না করলেই চলে না, সেটা হচ্ছে অ্যাডাম স্মিথ। তিনি অর্থনৈতিক ক্ষেত্রে অবাধ নীতি প্রবক্তা, অর্থাৎ লেসে ফেয়ার নীতির প্রবক্তা। তার মতে হচ্ছে সরকারের প্রধানত তিনটি কাজ। তার মতে সরকারের কাজ হচ্ছে মূলত তিনটি। প্রথমত বৈদেশিক আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, অর্থাৎ বিদেশি শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা, সমাজের মধ্যে শান্তি ও ন্যায় সুনিশ্চিত করা এবং ব্যক্তিগত উদ্যোগে হস্তক্ষেপ না করে জনস্বার্থমূলক কাজ সম্পাদন করা। এই তিনটি হচ্ছে রাষ্ট্রের প্রধান কাজ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ধারার যারা প্রবক্তা, তারা এই ধরনের বক্তব্য প্রচার করেছিলেন। দ্বিতীয় যে ধারাটি রয়েছে তার নাম হচ্ছে হিতবাদ বা উপযোগিতাবাদ। তো এই হিতবাদ বা উপযোগিতাবাদের প্রধান যিনি প্রবক্তা তার নাম হলেন বেনথাম। তো হিতবাদের মতে যে রাষ্ট্রের মূল লক্ষ্য হলো যে সর্বাধিক ব্যক্তির সর্বাধিক পরিমাণ সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা, অর্থাৎ গ্রেটেস্ট হ্যাপিনেস অব দ্য গ্রেটেস্ট নাম্বার।
সর্বাধিক ব্যক্তির সর্বাধিক পরিমাণ সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করাই হচ্ছে হিতবাদের মূল কথা। তো বেন্থাম মনে করতেন যে নিজের সর্বাধিক পরিমাণ সুখ স্বাচ্ছন্দ্য কিভাবে আসবে বা কিসে রক্ষা হবে, তার শ্রেষ্ঠ বিচারক হলো ব্যক্তি, ব্যক্তি নিজে, রাষ্ট্র নয়। তাই ব্যক্তিগত যে উদ্যোগ, সেক্ষেত্রে রাষ্ট্রের যে কোনো প্রকার হস্তক্ষেপকে তিনি বিরোধিতা করেছিলেন। তৃতীয় যে ধারাটি সেটি হচ্ছে দৃষ্টবাদ। এক্ষেত্রে উল্লেখযোগ্য যিনি, তার নাম হলেন অগাস্ট কোঁত। তো তিনি চেয়েছিলেন যে সমাজবিজ্ঞান পাঠের ক্ষেত্রে, যেহেতু রাষ্ট্রবিজ্ঞান একটি সমাজবিজ্ঞানেরই শাখা, এই সমাজবিজ্ঞান পাঠের ক্ষেত্রে প্রকৃতি বিজ্ঞানের পদ্ধতি এবং ধারাগুলি প্রয়োগ করা। সমাজবিজ্ঞানের পাঠের ক্ষেত্রে প্রকৃতি বিজ্ঞানের যে সমস্ত পদ্ধতিগুলি রয়েছে সেই পদ্ধতিগুলিকে বা ধারাগুলিকে প্রয়োগ করার ওপরে তিনি গুরুত্ব আরোপ করেছিলেন। এবং চতুর্থ যে ধারাটি, সেই ধারাটি হল ভাববাদ বা আদর্শবাদ। এক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন বা দার্শনিকগণ হলেন কান্ট, গ্রিন, এই সমস্ত আদর্শবাদী ব্যক্তিগণ। কান্টকে প্রধানত মানবতার প্রবক্তা এবং শান্তির অগ্রদূত বলে চিহ্নিত করা হয়ে থাকে। তিনি সবসময় যুদ্ধের বিরোধিতা করেছেন এবং চিরস্থায়ী শান্তির প্রতিষ্ঠার কথা বলে এসেছেন। তবে যুদ্ধকে জীবনের অধিকারের পথে একটি বিরাট প্রতিবন্ধকতা বলে মনে করলেও আত্মরক্ষার প্রয়োজনে গ্রিন যুদ্ধকে সমর্থন জানাতে দ্বিধা করেননি। অর্থাৎ এই ভাববাদীরা বা আদর্শবাদীরা এরা যুদ্ধের বিরোধিতা করেছেন এবং চিরস্থায়ী শান্তির কথা বলেছেন, কিন্তু যদি আত্মরক্ষার জন্য প্রয়োজন হয় তাহলে যুদ্ধকে এরা সমর্থনও করেছেন। তো আমরা এই চারটি ধারা দেখলাম। সনাতন উদারনীতিবাদের চারটি ধারা, প্রধানত চারটি ধারা: ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, হিতবাদ, দৃষ্টবাদ এবং ভাববাদ। এর পরে রয়েছে সংশোধনমূলক উদারনীতিবাদ এবং তার সঙ্গে সঙ্গে সমকালীন উদারনীতিবাদ। বাকি দুটি অংশ নিয়ে আমরা এর পরের দিনে আলোচনা করব এবং তার যে অন্য সেই সমস্ত ভাগগুলির যে বিভিন্ন ধারাগুলি রয়েছে সেগুলি নিয়ে আমরা এর পরের দিনে ক্লাস আলোচনা করব। আজকে এই পর্যন্ত। তোমাদের এ প্রসঙ্গে যদি কোনো কিছু বক্তব্য থেকে থাকে, কিছু বলার থাকে, তোমরা কমেন্ট করে জানাতে পারো। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।